আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইবিএস। আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাকস্থলীর একটা রোগ বা পাকস্থলীর একটা সমস্যাজনিত একটা অসুখ, যেটা সাধারণত ইয়াং এজের মানে 20 বছর থেকে 60 বছরের মানুষের খুব একটা বেশি হয়ে থাকে। তো এটার যে ডেফিনেশন সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম ইজ a chronic condition characterized by abdominal pain, bloating and changes in bowel habits without any underlying structural abnormalities। এর মানে হচ্ছে কি, ইরিটেবল যে বাউল সিনড্রোমটা সেটা হচ্ছে এক ধরনের ক্রনিক কন্ডিশন, মানে এক ধরনের একটা কঠিন একটা জটিল একটা সময়, যেটা সাধারণত পেট ব্যথা নিয়ে শুরু হয়, পেটে গ্যাস বা ফাফা। হ্যাঁ, তারপর মনে হচ্ছে চেঞ্জেস ইন বাওয়েল হ্যাবিটস, মানে হচ্ছে কি খাদ্যাভ্যাসের যে পরিবর্তন সেটার কারণে সাধারণত হয়ে থাকে। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আমাদের যে অ্যাবডোমিনাল যে লার্জ ইন্টেস্টাইন, সেটার একটা ছবি। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে ট্রান্সভার্স কোলন আছে। হ্যাঁ, তারপর আছে ডিসেন্ডিং কোলন, এখানে আছে ডিসেন্ডিং কোলন। নিচের দিকে আছে এখানে অ্যাপেন্ডিক্স, তারপর আছে স্মল ইন্টেস্টাইন, আর এটা হচ্ছে রেকটাম। হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একজন পেশেন্টের হজমের যে গতির মধ্যে পরিবর্তন আসে। তারপর হচ্ছে মলত্যাগের অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম। ঠিক আছে, এখানে তোমরা লার্জ ইন্টেস্টাইনের একটা ছবি দেখতে পাচ্ছ। এইখানে দেখো, আমাদের যে কুলনটাকে সেটাকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডিসেন্ডিং কুলন, এই যে এই এরিয়াটা সেটা হচ্ছে ডিসেন্ডিং কুলন। এই পাশের যে এরিয়াটা এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলতেছি আমরা ডিসেন্ডিং কুলন। ঠিক আছে, এই যে উপরের যে অংশটা, এই যে উপরের যে লেয়ারটা সেটাকে আমরা বলতেছি ট্রান্সভার্স কোলন। ঠিক আছে, তারপর এই পাশে আসছি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। নিচের দিকে হচ্ছে এখানে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, আর এটা হচ্ছে কি রেকটাম। এখন যাদের আইবিএস এর সমস্যা হয় তারা কি কি সমস্যা নিয়ে ভুগে, আমরা যদি একটু এই পাশে আসি, যে সিমটমগুলো আসলে কি কি, হ্যাঁ লক্ষণগুলো আসলে কি কি, সেটা দিয়ে যদি আমরা একটু বিবেচনা করি, আমরা দেখতে পাবো যাদের আইবিএস এর সমস্যা আছে তারা অ্যাবডোমিনাল পেইন, ক্র্যাম্পিং অর ব্লাউটিং। এর মানে কি, অ্যাবডোমিনাল পেইন মানে অসম্ভব পেট ব্যথা, ক্র্যাম্পি মানে হচ্ছে মনে হয় যে পেটের ভেতর কিছু একটা কামড়াচ্ছে, বা ব্লাউটিং মানে হচ্ছে হ্যাঁ মানে ঢেকুর আসতেছে, ঢেকুর। ঠিক আছে, আমরা ঢেকুর বলি না, ঢেকুর আসে। তারপর কি আছে, এক্সেসিভ গ্যাস। ঠিক আছে, গ্যাসের সমস্যা থাকতে পারে। আরেকটা হচ্ছে কি ডায়রিয়া বা কনস্টিপেশন থাকতে পারে। ঠিক আছে, যাদের আইবিএস এর সমস্যা হচ্ছে তারা ডায়রিয়া থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে। আরেকটা হচ্ছে মিউকাস ইন স্টুল, মানে হচ্ছে পায়খানার মধ্যে শ্লেষ্মা জাতীয় ধরনের যে পদার্থটা আছে সে শ্লেষ্মা যে আমরা বলি, শ্লেষ্মা জাতীয় পদার্থ থাকতে পারে। এবার আমরা বোঝার চেষ্টা করব আইবিএসটা আদতে কেন হয়। ঠিক আছে, কারণটা কি। এই যে এখানে কজেসের নিচের দিকে যদি আমরা, সেখানে কি লেখা আছে, মাসল কন্ট্রাকশন ইন দ্য ইন্টেস্টাইন। আমাদের যে অ্যাবডোমিনের যে মাসলগুলো আছে, মাসলের মধ্যে যদি কোনো কারণে কন্ট্রাকশন হয়, মানে একটার সাথে যদি আরেকটার হয়, কন্ট্রাকশন হয় বা সাংঘর্ষিক কোনো প্রতিক্রিয়া ঘটে, বিশেষ করে এই এরিয়াটার মধ্যে, তাহলে আইবিএস এর সমস্যাটা হতে পারে। আরেকটা কজ হচ্ছে নার্ভাস সিস্টেম। আমাদের শরীরে অটো ইমিউনি যে সিস্টেম আছে, ইমিউনি সিস্টেম, এটা কিন্তু আলাদা করে ওষুধ খেতে হয় না মানুষের। যে শরীরের যে শারীরিক যে প্রতিক্রিয়াটা সেটা কিন্তু প্রতিনিয়তই হয়। ঠিক আছে, তো শারীরিক প্রতিক্রিয়া বা যে যে মানুষের যে শারীরিক যে বৃদ্ধি সেটা কিন্তু নিজে থেকে হয়, কিন্তু কোনো কারণে যদি আমাদের যে অটোইমিউন সিস্টেম এটা যদি একে অপরকে আক্রমণ করে বসে, তাহলে কিন্তু নার্ভাস সিস্টেমে একটা পরিবর্তন ঘটে, যে কারণে আইবিএস এর সমস্যা হতে পারে। এরপরে যে কারণ সেটা হচ্ছে ইনফ্লামেশন ইন দ্য ইন্টেস্টাইন। ইনফ্লামেশন মানে কি, প্রদাহ। সোজা বাংলায় ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ। যদি কোনো কারণে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন এটার উপরিভাগে
কিংবা এখানে নিচের অংশে, কিংবা এইখানে এই যে অ্যাপেন্ডিক্সের আশেপাশে, কিংবা এর ভেতরের লেয়ারে যদি কোনো কারণে ইনফ্লামেশন ঘটে তাহলে কি হবে, আইবিএসের সমস্যাটা দেখা দিতে পারে। ঠিক আছে, এরপরে যে 4 নম্বরটা মেইন রিজন, এটা হচ্ছে সেভিয়ার ইনফেকশন। ঠিক আছে, সেভিয়ার ইনফেকশন মানে হচ্ছে কি, অনেক সময় অ্যান্টিবায়োটিকের ডোজ অনেকে পুরো করে না। হ্যাঁ, তো ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে যে অ্যাবডোমেনে রয়ে গেছে, তো ব্যাকটেরিয়া যদি অ্যাবডোমেনে রয়ে যায়, এটা থেকে কিন্তু পরবর্তীতে আইবিএসের সমস্যা হতে পারে। তো আইবিএসটাকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে আইবিএস ডি, মানে হচ্ছে ডায়রিয়া ডমিনেন্ট, অর্থাৎ এই রোগীটার কি হবে, একসাথে পেটের সমস্যা হবে, পেট ব্যথা থাকবে এবং পাতলা পায়খানা সাথে থাকতে পারে। ঠিক আছে, আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আইবিএস সি, মানে হচ্ছে কনস্টিপেশন ডমিনেন্ট। এর মানে হচ্ছে রোগীর পেট ব্যথা থাকবে, সাথে কোষ্ঠকাঠিন্য থাকবে, কিন্তু পাতলা পায়খানা থাকবে না। ঠিক আছে, তো এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আইবিএস মিক্সড টাইপ, মানে দুইটাই হয়। এর মানে হচ্ছে আইবিএস এর এই সমস্যাটা একটু গুরুতর। এটা হচ্ছে মানে ওই রোগীর তো আইবিএস এর সমস্যা আগে থেকেই আছে, কিন্তু এই সমস্যাটা থাকলে হয় কি, এই রোগীর আইবিএস ডি আইবিএস সি, মানে দুইটা মিক্সড টাইপ, মানে তার কোনো কোনো সময় তো তার পাতলা পায়খানা হচ্ছে, আবার দেখা যাচ্ছে কোনো কোনো সময় তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো হলে কি হবে, এগুলো হলে তার যে সমস্যাগুলো, সে হচ্ছে পেট পেট ব্যথা থাকবে, ফাফা ভাব বা গ্যাস থাকবে পেটে, অনিয়মিত পায়খানা বা পাতলা পায়খানা থাকবে, হ্যাঁ, অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি, মলত্যাগের রং বা ঘনত্ব পরিবর্তন, মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে কি, যাদের আইবিএসের সমস্যা থাকে তারা বেশিরভাগই মানসিক অস্বস্তির মধ্যে তারা থাকে এবং মানসিক অস্বস্তি তারা ভোগে। এখন আসি আমরা, আইবিএস হলে যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে, যে খাবারগুলো আসলে খাওয়া যাবে না, সেগুলো আসলে কি কি। তো এখানে আইবিএস হলে যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত, সেগুলো হচ্ছে দুধ, দই বা চিজ জাতীয় খাবার, ডাল, ছোলা, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, জাল, তেল চিটে ভাজা খাবার, সফট ড্রিঙ্কস, তারপর হচ্ছে প্রসেসড ফুড, হ্যাঁ, আর্টিফিশিয়াল সুইটনেস বা সরবিটল বা মেনিটল, এগুলো মানে হচ্ছে কি মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো। কোনগুলো খাওয়া যাবে, এগুলো হচ্ছে হালকা সেদ্ধ ভাত, ডিম, মাছ, এগুলা, শাকসবজি খাওয়া যেতে পারে, ওটস, কলা, আপেল, পর্যাপ্ত পানি। এবার আসি, এটার চিকিৎসাটা কি হবে সেটার দিকে আমরা একটু দেখব। চিকিৎসা, এটা হচ্ছে প্রতিকার, লাইফস্টাইল ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, প্রতিদিন একই সময় খাবার খাইতে হবে। ঠিক আছে, পর্যাপ্ত ঘুম বলতে 6 থেকে 8 ঘন্টা, 6 ঘন্টা ঘুমালে এনাফ, 8 ঘন্টা ঘুমানোর কোনো প্রয়োজন নেই। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিক আছে, হালকা ব্যায়াম করতে হবে। এরপরটা হচ্ছে রোগের ধরন অনুযায়ী চিকিৎসক প্রেসক্রাইব করবেন। তো আইবিএস এর সমস্যা থাকলে মূলত যে ট্রিটমেন্টটা খুব বেশি ডাক্তাররা সাধারণত দিয়ে থাকেন, সেটা হচ্ছে মেবিরিন। হ্যাঁ, মেবিরিন মেব 135 বা রোস্টিল 135 mg, যেটা মার্কেটে পাওয়া যায়, সেটা খুব বেশি লেখা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ওষুধ আছে এখানে, এটার নাম হচ্ছে কি ড্রটাভেরিন। ড্রটাভেরিন এবং হায়োসিন, এই দুইটা ড্রাগ খুব কম লেখা হয়। ঠিক আছে, যে রোগীটার আইবিএস এর সমস্যা আছে, ডায়রিয়া ডমিনেন্ট, সে কিন্তু চাইলে লোপেরামেড খেতে পারে। ইমোটিল 2 mg নামে বাজারে যে মার্কেটে যে ওষুধটা পাওয়া যায়, সেটা কিন্তু সে চাইলে খেতে পারে, কোনো সমস্যা হবে না। সাথে আমরা চাইলে প্রোবায়োটিক দিতে পারি। ঠিক আছে, আর পেশেন্টটা যেহেতু একটু হতাশাগ্রস্ত থাকে বা তার একটু মানসিক সমস্যা থাকতে পারে, মানসিক স্ট্রেসের মধ্যে থাকে আইবিএস এর রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা রুগীকে এমিট্রিপটিন দিতে পারি। ঠিক আছে, আর ডায়েট মডিফিকেশন, মানে ডায়েটটা একটু নিয়ন্ত্রণে রাখলেই হবে। তো আইবিএস এর রোগীর যে সমস্যাগুলো, সেগুলো তার যে সমস্যাগুলো নিয়ে তোমার কাছে আসবে, সেগুলো হচ্ছে তার সে বলবে যে তার হজমের সমস্যা, তার মল থেকে অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, কখনো পাতলা পায়খানা হয়, তো কখনো আবার কোষ্ঠকাঠিন্য হয়। হ্যাঁ, সে মানসিক চাপের মধ্যে থাকবে। ঠিক আছে, আর এই রুগীটাকে সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। যদি অ্যান্টিবায়োটিক মোস্টলি দিতেই হয়, তাহলে আমরা এমোক্সিসিলিন এবং লেভোফ্লক্সাসিলিন দিয়ে আমরা সাধারণত ট্রিটমেন্টটা করতে পারি, তবে সেটা সাময়িক সময়ের জন্য। এখন হচ্ছে আইবিএস এর একটা রোগীকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব যে তার আদতে আইবিএস আছে কিনা। ঠিক আছে, তো এটার কাজ হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপির মাধ্যমে বোঝা যাবে তার আদতে অন্ত্রের মধ্যে বা তার কুলনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা।
ঠিক আছে। কোলোনোস্কোপি আমরা রেফার করে দিব বা তাকে আমরা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ ডাক্তার কাছে রেফার করে দিব। আমরা আদতে প্রাথমিক চিকিৎসা করব হচ্ছে মেবেরিন হাইড্রোক্লোরাইড যে ওষুধটা আছে রোস্টিল 135 বা মেইব 135, এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। যদি রোগের উন্নতি না আসে তাহলে কোলোনোস্কোপি করতে হবে বা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ দেখাতে হবে। আর এটার যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলসারেটিভ কোলিটাইটিস। আলসারেটিভ যে কোলিটিসটা সেটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের যে উপরের যে ট্রান্সভার্স কুলনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, এই যে তোমরা ট্রান্সভার্স কুলনটা দেখতে পাচ্ছ এখানে, এই অংশে যদি কোনো কারণে আলসার হয়, হ্যাঁ, বা ইনফ্লামেশন হয়, তাহলেও কিন্তু অন্ত্রের সমস্যা হবে, পায়খানার ধরনটা পরিবর্তন হয়ে যাবে, পাতলা পায়খানা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে। এটার আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা, সেটা হচ্ছে ডাইভার্টিকুলাইটিস। ডাইভার্টিকুলাইটিস হচ্ছে এমন একটা সমস্যা, এই রোগটা যদি হয় তাহলে কি হবে, এই যে আমাদের যে ইন্টেস্টাইনের বাহিরের অংশে মানে লেয়ারের অংশে ছোট ছোট দানা দানা গুটি গুটি বের হয়, হজমের সমস্যা করে। এটা সাধারণত যাদের কোলন ক্যান্সারের আশঙ্কা থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে, বাট এটা অতটা ইয়া না, ডিফারেন্স রেয়ার কেস। এটা এটা সাধারণত খুব কম মানুষের হয়, বাট তুমি তোমার ডায়াগনোসিস তুমি এটা রাখতে পারো। ঠিক আছে। তো যদি আইবিএস না হয়ে থাকে কিন্তু পায়খানার সমস্যাটা লেগেই থাকে, তুমি ট্রিটমেন্ট করলা তাও রোগ ভালো হচ্ছে না, তো এটা হতে পারে আলসারেটিভ কোলিটিস। ঠিক আছে, আইবিএস এর সমস্যা না হয়ে আলসারেটিভ কোলিটিস হতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে ক্রন ডিজিজ। ক্রন ডিজিজটা কি? ক্রন ডিজিজটা হচ্ছে যদি আইবিএস না হয় তাহলে তার দুটো সমস্যা আমরা ডায়াগনোসিস করতে পারি। হতে পারে এই রোগীটার আলসারেটিভ কোলিটিস হতে পারে অথবা ক্রন ডিজিজ হতে পারে। ক্রন ডিজিজটা যেটা সেটা হচ্ছে উপরের লেয়ারে হয়, ট্রান্সভার্স কুলনের উপর লেয়ারে হয়। এখানে লেখা আছে দ্য এফেক্টেড সিগমেন্ট মে বি ইন্টারস্প্রেটেড উইথ আনএফেক্টেড ওয়ান্স। ঠিক আছে। তারপর হচ্ছে এটা সাধারণত 3 অংশে বেশি হয়। এখানে ডিসেন্ডিং কুলনে হয়, এই অংশে হয়, তারপর হচ্ছে উপরে ট্রান্সভার্স কুলনে এই অংশে হতে পারে। ক্রন ডিজিজটা সাধারণত হতে পারে আইবিএস এর পেশেন্টদের যাদের লক্ষণ আছে কিন্তু আইবিএস নাই, ওষুধ খেয়ে পরিবর্তন হচ্ছে না, তুমি এটাকে দুইভাবে ডায়াগনোসিস করতে হবে, হতে পারে তার ক্রন ডিজিজ হয়েছে অথবা তার আলসারেটিভ কোলিটিস। এখন আসি, যদি রোগীর আলসারেটিভ কোলিটিস না হয়ে ক্রন ডিজিজ হয় তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি রোগীর ক্রন ডিজিজ হয়, হ্যাঁ, অথবা যদি তার যে আইবিএস এর লক্ষণগুলো আছে বাট মিলতেছে না, তুমি ট্রিটমেন্ট করলা বাট কমতেছে না, তো বুঝতে হবে তার এই সমস্যাগুলো আছে কিনা, রোগীকে জিজ্ঞেস করে নিতে হবে। ঠিক আছে। এখানে প্রথমেই আছে ডিফিকাল্ট টু পাস টুল, রোগীর পায়খানা করতে কষ্ট হবে। ঠিক আছে। পেইন অ্যান্ড ক্র্যাম্পস ইন দ্য অ্যাবডোমেন, সে যখন পায়খানা করবে তার পেট ব্যথা হবে এবং পেটের মধ্যে একটা কামড়া কামড়ে একটা ভাব থাকবে। ঠিক আছে। তারপর কি, ফিলিং অফ অ্যান ইনকমপ্লিট বাউল ইভাকুয়েশন। ঠিক আছে, তার মনে হবে যে সে পায়খানা করছে বাট পায়খানা ভেতরে রয়ে গেছে, পায়খানা এখনও শেষ হয় নাই। তারপর হচ্ছে কি, ব্লিডিং ইন দ্য রেকটামে ব্লিডিং হতে পারে। ঠিক আছে। তারপর কি আছে, আর্জেন্সি ইজ পাসিং বাওয়েল। হ্যাঁ, সবসময় মনে হবে যে পায়খানা হবে বাট পায়খানা আসলে হয় না। ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, পারসিস্টেন্ট ডায়রিয়া, মানে এই রুগীটার মানে ডায়রিয়ার সমস্যা থাকে বেশিরভাগ সময়। ঠিক আছে। আবার ক্রোন ডিজিজ যাদের হয় তাদের কিন্তু আবার অ্যানাল ফিসার বা অ্যানাল ফিস্টুলার সমস্যা কিন্তু থাকতে পারে। তো এই বিষয়গুলোও কিন্তু খেয়াল রাখা জরুরি। এটা হচ্ছে মোটামুটি ইন্টেস্টাইনাল সিম্পটম অফ ক্রোন ডিজিজ। ঠিক আছে। তো আইবিএসের যে সমস্যা সেটা তো আমরা বুঝলাম। রোগীর হজমের গতি পরিবর্তন হবে, মলত্যাগের অভ্যাস পরিবর্তন হবে, গ্যাস থাকবে, পেট ব্যথা থাকবে, স্ট্রেস, মানসিক চাপ থাকবে। হ্যাঁ, কখনো পাতলা পায়খানা, কখনো কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, আবার কখনো পাতলা পায়খানাও থাকবে, কোষ্ঠকাঠিন্যও থাকবে। ঠিক আছে, 3টা ধাপই আমরা আলোচনা করছি। এখন আসি এটার যে সমস্যাটা, আইবিএসের সমস্যা আছে, আইবিএসের যে লক্ষণগুলো সবগুলোই আছে, বাট তুমি ট্রিটমেন্ট করছো তারপরও কমতেছে না। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে দুইটা, একটা হচ্ছে আলসারেটিভ কোলিটিস। এটা কোথায় হয়? এটা হয় ট্রান্সভার্স কুলনের মধ্যে। ট্রান্সভার্স কুলনে যদি ইনফ্লামেশন হয় বা আলসার জাতীয় কিছু হয় তা সেটাকে আমরা বলি আলসারেটিভ কোলিটিস। আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে? ক্রন ডিজিজ। ক্রন ডিজিজটা হয় অ্যাপেন্ডিক্সের অংশে বা অ্যাপেন্ডিক্সের পাশে।
এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটার মধ্যে ক্রন ডিজিজ, ঠিক আছে, এটা হয় অ্যাপেন্ডিক্সের আশেপাশে, ঠিক আছে, ক্রন ডিজিজটা এখানেই হয়। আর এটা আমরা তখনই ডায়াগনোসিস করব যখন দেখবো আইবিএস এর লক্ষণ আছে, বাট আইবিএস এর ট্রিটমেন্ট করার পরেও তার কমতেছে না, তাহলে দুইটা ডায়াগনোসিস সামনে আসে, একটা হচ্ছে আলসারেটিভ কোলিটিস, একটা হচ্ছে এই ক্রন ডিজিজটা, ঠিক আছে। এইটা তোমরা মাথায় রাখবা, বিবেচনা রাখবা। তো এই যে তার আলসারেটিভ কোলিটিস বা ক্রন ডিজিজের সমস্যাটা, এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব? তাকে আমরা কোলোনোস্কোপি করতে দেব, ঠিক আছে, কোলোনোস্কোপি করতে দেব। কোলোনোস্কোপি করলে পরে রুগী বুঝতে পারবে যে তার এই সমস্যাটা আছে। এটা মূলত গ্যাস্ট্রোলিভার ডাক্তারের কাছে রেফার করে সবচেয়ে বেটার। বাট আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে মেবিরিন হাইড্রোক্লোরাইড, তারপর প্রোবায়োটিক অ্যামোক্সিসিলিন এবং লেভোফ্লক্সাসিলিন দিয়ে আমরা চাইলে ট্রিটমেন্টটা দিতে পারি। রোগীর যে ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা সেটাই থাকবে প্রতিদিন এক টাইমে যাতে সে খাবারটা খায়, পর্যাপ্ত ঘুমায়, মানসিক চাপটা সে নিয়ন্ত্রণে রাখবে। আর হচ্ছে চিকিৎসা হবে কি মেবেরিন হাইড্রোক্লোরাইড, যদি ডায়রিয়া থাকে লপেরামাইড, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য, এবং প্রোবায়োটিকটা, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা।